সহায় চাটুজ্জে উঠানে পা দিয়েই স্ত্রীকে বললেন, একটা বড় বাটি কি ঘটি যা হয় কিছু দাও তো। তারক্ষুড়োর গাছ কেটেছে, একটু ভালো রস আনি। স্ত্রী অন্নপূর্ণা ঘরের রান্নাঘরের দাওয়ায় বসে শীতকালে সকালবেলা নারকেল তেলের বোতলে ঝাঁটার কাঠি পুড়ে 2 আঙুলের সাহায্যে ঝাঁটার কাঠিতে লেগে থাকা জমানো তেলটুকু সংগ্রহ করে চুলতে মাখছিলেন। স্বামীকে দেখে তাড়াতাড়ি গায়ের কাপড়টা একটু টানিয়ে নিলেন মাত্র, কিন্তু বাটি কি ঘটি বাইর করবার দেবার জন্য বিন্দু মাত্র আগ্রহ তো দেখালেনই না, এমনকি বিশেষ কোনো কথাও বললেন না। সহায়হরি অগ্রবর্তী হয়ে বললেন, কি হলো, বসে রইলে যে, দাও না একটা ঘটি। আহ, খেন্তি টেন্তি সব কোথায় গেল এরা? তুমি তেল মেখে বুঝি ছোবে না? অন্নপূর্ণা তেলের বোতলটি সরিয়ে স্বামীর দিকে খানিকক্ষণ চেয়ে রইলেন। পরে অত্যন্ত শান্ত সুরে জিজ্ঞেস করলেন, তুমি মনে মনে কি ঠাউরেছ বলতে পারো? স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে সহায়হরির মনে ভীতির সঞ্চার হলো। এটা যে ঝড়ের অব্যবহিত পূর্বের আকাশে স্থির ভাব মাত্র, তা বুঝে তিনি মরিয়া হয়ে ঝড়ের প্রতীক্ষায় রইলেন। একটু আমতা আমতা করে বললেন, কেন, কি আবার কি? অন্নপূর্ণা পূর্বাপেক্ষা শান্ত সুরে বললেন, দেখো, রঙ্গ করো না বলছি। ন্যাকামি করতে হয় অন্য সময় করো। তুমি কিছু জানো না, কিছু খোঁজ রাখো না। অত বড় মেয়ে যার ঘরে, সে মাছ ধরে আর রস খেয়ে দিন কাটায় কি করে বলতে পারো? গায়ে কি গুজব উঠেছে জানো? সহায়হরি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, কেন, কি গুজব? কি গুজব জিজ্ঞাসা করো গিয়ে চৌধুরীদের বাড়ি? কেবল বাগদি দুলে পাড়ায় ঘুরে ঘুরে জন্ম কাটালে ভদ্রলোকের গায়ে বাস করা যায় না। সমাজে থাকতে হলে সেই রকম মেনে চলতে হয়। সহায়হরি বিস্মিত হয়ে কি বলতে যাচ্ছিলেন, অন্নপূর্ণা আগের মতো সুরেই আবার বলে উঠলেন, এক ঘরে করবে গো, তোমাকে এক ঘরে করবে ওরা। কাল চৌধুরীদের চণ্ডী মণ্ডপে এসব কথা হয়েছে। আমাদের হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না। আশীর্বাদ হয়ে মেয়ের বিয়ে হলো না, ও নাকি উচ্ছুগ্গ করা মেয়ে। গাঁয়ের কোনো কাজে তোমাকে আর কেউ বলবে না। যাও, ভালোই হয়েছে তোমার। এখন গিয়ে দুলে বাড়ি বাগদে বাড়ি উঠে বসে দিন কাটাও। সহায়হরি তাচ্ছিল্যের ভাব প্রকাশ করে বললেন, এই আমি বলি না জানি কি ব্যাপার, এক ঘরে সবাই এক ঘরে করেছেন, এবার বাকি আছেন কালীময় ঠাকুর। ওহ! অন্নপূর্ণা তেলে বেগুলে জ্বলে উঠে বললেন, কেন, তোমাকে এক ঘরে করতে বেশি কিছু লাগে নাকি? তুমি কি সমাজের মাথা না একজন মাতব্বর লোক? চাল নেই, চুলো নেই, এক করার মুরদ নেই,
চৌধুরীরা তোমায় এক ঘরে করবে তা এমন কঠিন কথা কি? আর সত্যি তো, এদিকে ধাড়ি মেয়ে হয়ে উঠল। হঠাৎ স্বর নামিয়ে বললেন, হলো যে 15 বছরের, বাইরে কমিয়ে বলে বেড়ালে হবে কি? লোকের চোখ নেই? পুনরায় গলা উঠিয়ে বললেন, না বিয়ে দেবার গা না কিছু, আমি কি যাব পাত্র ঠিক করতে? সশরীরে যতক্ষণ স্ত্রীর সম্মুখে বর্তমান থাকবেন, স্ত্রীর গলার সুর ততক্ষণ কমবার কোনো সম্ভাবনাই নেই বুঝে সহায়হরি দাওয়া থেকে তাড়াতাড়ি একটা কাঁসার বাটি উঠিয়ে নিয়ে খিড়কির দুয়ার লক্ষ্য করে যাত্রা করলেন। কিন্তু খিড়কির দুয়ারের একটু এদিকে কি দেখে হঠাৎ থেমে গেলেন এবং আনন্দপূর্ণ স্বরে বলে উঠলেন, এসব কি রে খেন্তি মা, এসব কোথা থেকে আনলি? ওহ, এ যে 14-15 বছরের একটি মেয়ে আর দুটি ছোট ছোট মেয়ে পেছনে নিয়ে বাড়ি ঢুকলো। তাদের হাতে এক বোঝা পুঁই শাক, ডাঁটাগুলি মোটা ও হলদে। হলদে চেহারা দেখে মনে হয় কারোর পাকা পুঁই গাছ উপড়ে ফেলে উঠোনের জঙ্গল তুলে দিয়েছিল। মেয়েটি তাদের উঠোনের জঞ্জাল প্রাণপণে তুলে এনেছে। ছোট মেয়ে দুটির মধ্যে একজনের হাত খালি, অপরটির হাতে গোটা 2-3 পাকা পুঁই পাতা জড়ানো কোনো দ্রব্য। বড় মেয়েটি খুব লম্বা, গোল গাল চেহারা, মাথার চুলগুলো কৃষ্ণ ও অগোছালো, বাতাসে উড়ছে। মুখখানা খুব বড়, চোখ দুটো ডাগর ডাগর ও শান্ত। সরু সরু কাঁচের চুড়িগুলো 2 পয়সা ডজনের একটি সেফটি পিন দিয়ে একসাথে করে আটকানো। পিনটির বয়স খুঁজতে গেলে প্রাগৈতিহাসিক যুগে গিয়ে পড়তে হয়। এই বড় মেয়েটির নামই বোধহয় খেন্তি, কারণ সে তাড়াতাড়ি পেছন ফিরে তার পশ্চাৎবর্তিনীর হাত থেকে পুঁই পাতা জড়ানো দ্রব্যটি নিয়ে মেলে ধরে বলল, চিংড়ি মাছ বাবা, গয়া বুড়ির কাছ থেকে রাস্তায় নিলাম, দিতে চায় না, বলে তোমার বাবার কাছে 8 দিনকার দরুন 2 পয়সা বাকি আছে। আমি বললাম, দাও গয়া পিসি, আমার বাবা কি তোমার 2 পয়সা নিয়ে পালিয়ে যাবে? আর এই পুঁই শাকগুলো ঘাটের ধারে রায় কাকা দিয়ে বললে, নিয়ে যা, কেমন মোটা মোটা। অন্নপূর্ণা দাওয়া থেকে অত্যন্ত ঝাঁঝের সঙ্গে চিৎকার করে উঠলেন, নিয়ে যা, আহা কি অমর্ত্যই তোমাকে তারা দিয়েছে, পাকা পুঁই ডাঁটা কাঠ হয়ে গেছে, 2 দিন পরে ফেলে দিত, নিয়ে যা। আর উনি তাদের আগাছা উঠিয়ে নিয়ে এসেছেন, ভালোই হয়েছে, তাদের আর নিজেদের কষ্ট করে কাটতে হলো না। যত পাথুরে বোকা সব মরতে আসে আমার ঘাড়ে। ধাড়ি মেয়ে, বলে দিয়েছি না তোমায় বাড়ির বাইরে কোথাও পা দিও না? লজ্জা করে না এ পাড়া সে পাড়া করে বেড়াতে? বিয়ে হলে যে 4 ছেলের মা হতে, খাওয়ার নামে আর জ্ঞান থাকে না, না? কোথায় শাক, কোথায় বেগুন, আর একজন বেড়াচ্ছেন কোথায় রস, কোথায় ছাই, কোথায় পাঁশ। ফেল বলছি ওসব, ফেল। মেয়েটি শান্ত অথচ ভয় মিশ্রিত দৃষ্টিতে মার দিকে চেয়ে
হাতের বাঁধন আলগা করে দিল। পুঁইশাকের বোঝা মাটিতে পড়ে গেল। অন্নপূর্ণা বকে চলেছেন, যা তো রাধি, ও আপদগুলো টেনে খিড়কির পুকুরের ধারে ফেলে দিয়ে আয় তো। ফের যদি বাড়ির ভার হতে দেখেছি, তবে ঠ্যাং খোঁড়া না করি তো। বোঝা মাটিতে পড়ে গিয়েছিল। ছোট মেয়েটি কলের পুতুলের মতো সেগুলি তুলে নিয়ে খিড়কি অভিমুখে চলল। কিন্তু ছোট মেয়ে অত বড় বোঝা আঁকড়াতে পারল না। অনেকগুলি ডাঁটা এদিকে ওদিকে ঝুলতে ঝুলতে চলল। সহায় হরির ছেলে মেয়েরা তাদের মাকে অত্যন্ত ভয় করত। সহায় হরি আমতা আমতা করে বলতে গেলেন, তা এনেছে ছেলে মানুষ খাবে বলে, তুমি আবার বরং। পুঁইশাকের বোঝা নিয়ে যেতে যেতে ছোট মেয়েটি ফিরে দাঁড়িয়ে মার মুখের দিকে চাইল। অন্নপূর্ণা তার দিকে চেয়ে বলল, না না, নিয়ে যা, খেতে হবে না। মেয়ে মানুষের আবার অত নোলা কিসের? এক পাড়া থেকে আরেক পাড়ায় নিয়ে আসবে দুটো পাকা পুঁইশাক ভিক্ষে করে। যা যা, তুই যা, দূর করে বনে দিয়ে আয়। সহায় হরির বড় মেয়ের মুখের দিকে চাইয়ে দেখলেন তার চোখ দুটো জলে ভরে এসেছে। তার মনে বড় কষ্ট হলো। কিন্তু মেয়ের যতই সাধের জিনিস হোক, পুঁইশাকের পক্ষলবন করা, দুপুরবেলা স্ত্রীকে চটানো, তিনি আদেও সাহসী হলেন না সেটা করতে। নিঃশব্দে খিড়কির দৌড় দিয়ে বের হয়ে গেলেন। বসে রাতে রাতে বড় মেয়ের মুখের কাতর দৃষ্টি মনে পড়বার সঙ্গে সঙ্গে অন্নপূর্ণার মনে পড়ল গত অরন্ধনের আগের দিন বাড়িতে পুঁইশাক রান্নার সময় খেন্তি আবদার করে বলেছিল, মা, অর্ধেকগুলো কিন্তু একা আমার, অর্ধেক সব মিলে তোমাদের। বাড়িতে কেউ ছিল না। তিনি নিজে গিয়ে উঠোনের ও খিড়কি দোরের আশেপাশে যে ডাঁটাগুলো পড়েছিল সেগুলি কুড়িয়ে নিয়ে আসলেন। বাকিগুলো কুড়োনো যায় না, ডোবার ধারের ছাই গাদায় ফেলে দিয়েছে। কুচো চিংড়ি দিয়ে এইভাবে চুপি চুপি পুঁইশাকের তরকারি রাঁধলেন। দুপুরবেলা খেন্তি পাতে পুঁইশাকের চচ্চড়ি দেখে বিস্ময় ও আনন্দপূর্ণ ডাগর চোখে মায়ের দিকে ভয়ে ভয়ে চাইল। দু একবার এদিকে ওদিকে ঘুরে আসতেই অন্নপূর্ণা দেখলেন ওই পুঁইশাকের একটা টুকরো পাতে পড়ে নেই। পুঁইশাকের ওপর তার এই মেয়েটির কিরূপ লোভ তা তিনি জানতেন। জিজ্ঞেস করলেন, কিরে খেন্তি, আর একটু চচ্চড়ি দিই? খেন্তি সঙ্গে সঙ্গে ঘাড় নাড়ল এবং আনন্দজনক প্রস্তাব সমর্থন করল। কি একটা ভেবে অন্নপূর্ণার চোখে জল আসলো। চাপতে গিয়ে তিনি চোখটা উঁচু করে চালের বাতায় গোজা ডাল থেকে শুকনো লঙ্কা পাড়তে লাগলেন। কালীময়ের চণ্ডী মণ্ডপে সেদিন বিকেলবেলা সহায় হরির ডাক পড়ল। সংক্ষিপ্ত ভূমিকা ফাঁদবার পর কালীময় উত্তেজিত সুরে বললেন, সেসব দিন কি আর আছে ভায়া? এই ধরো কেষ্ট মুখুজ্জে।
স্বভাব নইলে পাত্র দেব না, স্বভাব নইলে পাত্র দেব না করে কি কাণ্ডটাই করলে। অবশেষে কিনা হরির ছেলেটাকে ধরে পড়ে মেয়ের বিয়ে দেয়, তবে রক্ষে। তারা কি স্বভাব! রাম বলো, 6-7 পুরুষে ভঙ্গ পচা ক্ষত্রিয়। পরে সুর নরম করে বললেন, তা সমাজের যেসব শাসনের দিন কি আর আছে? দিন দিন চলে যাচ্ছে। বেশি দূর যাই কেন, এই যে তোমার মেয়েটি 13 বছরের। সহায় হরি বাধা দিয়ে বলতে গেলেন, এই শ্রাবণে 13-এ। আহা, 13 আর 16 তফাৎ কিসে শুনি? 13 আর 16 তফাৎটা কিসে? আর সে 13 হোক চাই 16 হোক চাই 85 হোক, তাতে আমাদের দরকার নেই। সে তোমার হিসেব তোমার কাছে। কিন্তু পাত্তর আশীর্বাদ হয়ে গেল, তুমি বেঁকে বসলে কি জন্যে শুনি? ও তো একরকম উচ্ছুগ্গে করা মেয়ে। আশীর্বাদ হওয়াও যা, বিয়ে হওয়াও তা, 7 পাকের যা বাকি, এই তো। সমাজে বসে এসব কাজগুলো তুমি যে করবে আর আমরা বসে বসে দেখব, এ তুমি মনে ভেবো না। সমাজের বামুনদের যদি জাত মারবার ইচ্ছে না থাকে, মেয়ের বিয়ের বন্দোবস্ত করে ফেলো। পাত্তর রাজপুত্তর না হলে পাত্তর মেলে না। গরিব মানুষ দিতে থুতে পারবে না বলেই শ্রীমন্ত মজুমদারের ছেলেকে ঠিক করে দিলাম। লেখাপড়া নাই বা জানলে, জজ ম্যাজিস্ট্রেট না হলে কি মানুষ হয় না? দিব্যি বাড়ি, বাগান, পুকুর। শুনলাম এবার নাকি 20 জমিতে 4টি আমন ধানও করেছে। ব্যাস, রাজার হাল। 2 ভাইয়ের অভাব কি? ইতিহাসটা হচ্ছে এই যে মণিগাঁয়ের উক্ত মজুমদার মহাশয়ের পুত্রটি কালীময়ই ঠিক করে দেন। কেন কালীময় মাথা ব্যথা করে সহায় হরির মেয়ের বিয়ের সম্বন্ধ মজুমদার মহাশয়ের ছেলের সঙ্গে ঠিক করতে গেলেন, তার কারণ নির্দেশ করতে যাইলে কেহ কেহ বলেন যে কালীময় নাকি মজুমদার মহাশয়ের কাছে অনেক টাকা ধার করেছিলেন, অনেক দিনের সুদ পর্যন্ত বাকি ছিল, শীঘ্র নালিশ হবে ইত্যাদি। এ গুজব যে শুধু অবান্তর তাই নয়, এর কোনো ভিত্তি আছে বলেও মনে হয় না। এটা হলো দুষ্টপক্ষের রটনা মাত্র। যাই হোক, পাত্রপক্ষ আশীর্বাদ করে যাওয়ার দিন কতক পরে সহায় হরির টের পান পাত্রটি কয়েক মাস পূর্বে নিজের গ্রামে কি একটা করবার ফলে গ্রামের এক কুম্ভকার বধূর আত্মীয় স্বজনের হাতে বেদম প্রহার খেয়ে কিছুদিন নাকি শয্যাগত ছিল। এরকম পাত্রে মেয়ের বিয়ে দেবার প্রস্তাব মনোপুত না হওয়ায় সহায় হরি সে সম্বন্ধ ভেঙে দেন। দিন 2 পরের কথা, সকালে উঠে সহায় হরির উঠানে বাতাবি লেবু গাছের ফাঁক দিয়ে যেটুকু নিতান্ত কচি রাঙা রৌদ্র এসেছিল, তারই আতপে বসে আপন মনে তামাক টানছিলেন। বড় মেয়ে খেন্তি এসে চুপি চুপি বলল, বাবা যাবে না? মা ঘাটে গেল যে। সহায় হরি একবার বাড়ির পাশে ঘাটের পথের দিকে কি জানি কেন চেয়ে দেখলেন, পরে নিম্নস্বরে বললেন, যা শিগগির শাবলখানা নিয়ে আয় দেখি। কথা শেষ করবার
আগেই তিনি উৎকণ্ঠার সঙ্গে জোরে জোরে তামাক টানতে লাগলেন এবং আবার একবার কি জানি কেন খিড়কির দিকে সতর্ক দৃষ্টি নিক্ষেপ করতে লাগলেন। ইতিমধ্যে প্রকাণ্ড ভারী একটা লোহার শাবল 2 হাত দিয়ে সাবধানে আঁকড়ে ধরে খেন্তি এসে পড়ল। তারপর পিতা পুত্রীতে সন্তর্পণের সম্মুখের দরজা দিয়ে বের হয়ে গেল। এদের ভাব দেখে মনে হচ্ছিল এরা কারো ঘরে বুঝি শীত দেবার উদ্দেশ্যে চলছে। অন্নপূর্ণা স্নান করে সবে কাপড় ছেড়ে উনুন ধরাবার জোগাড় করছেন। মুখুজ্জে বাড়ির ছোট খুকি দুর্গা এসে বলল, খুড়িমা, মা বলে দিলে খুড়িমাকে গিয়ে বল মাছ হবে না, তাই তুমি আমাদের নবান্নটা মেখে আর ইতুর ঘটগুলো বার করে দিয়ে আসবে। মুখুজ্জে বাড়ি ও পাড়ায় যাবার পথের বাঁ ধারে এক জায়গায় শ্যাওড়া, বনভাট, রাংচিতা, বানচালতা গাছের বন। এই বন বড় ঘন বন। শীতের সকালে এক প্রকার লতা পাতার গন্ধ ঘন বন থেকে বার হচ্ছিল। একটা লেজঝোলা হলদে পাখি আমড়া গাছের এডাল হতে ওঢালে যাচ্ছিল। দুর্গা আঙুল দেখিয়ে বলল, খুড়িমা, খুড়িমা, ওই যে কেমন পাখিটা। পাখি দেখতে গিয়ে অন্নপূর্ণা কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য করলেন। ঘন বনটার মধ্যে কোথায় এতক্ষণ খুব খুব করে আওয়াজ হচ্ছিল। কে যেন কি খুঁড়ছে। দুর্গার কথার পরেই হঠাৎ সেটা বন্ধ হয়ে গেল। অন্নপূর্ণা সেখানে খানিকক্ষণ থমকে দাঁড়ালেন, পরে চলতে আরম্ভ করলেন। তারা খানিক দূর গিয়ে বনের মধ্যে পুনরায় খুব খুব শব্দ আরম্ভ হলো। কাজ করে ফিরতে অন্নপূর্ণার কিছু বিলম্ব হলো। বাড়ি ফিরে দেখলেন খেন্তি উঠোনের রোদে বসে তেলের বাটির সামনে নিয়ে খোপা খুলছে। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের দিকে চেয়ে বললেন, এখনো নাইতে যাসনি কেন? কোথায় ছিলিস এতক্ষণ? খেন্তি তাড়াতাড়ি উত্তর দিল, এই যে মা, এক্ষুনি যাব আর আসবো। খেন্তি স্নান করে যাবার একটুখানি পরেই সহায় হরি সোজ সাহেব 15-16 সের ভারী একটা মেটে আলু ঘাড়ে করে কোথা হতে যেন এসে উপস্থিত হলেন এবং সামনে স্ত্রীকে দেখে কৈফিয়তের দৃষ্টিতে সেদিকে চেয়েই বললে উঠলেন, ওই যে ওই পাড়ার ময়সা চৌকিদার রোজই বলে, কর্তা ঠাকুর, তোমার বাপ থাকতে তবু মাসে মাসে এদিকে তোমাদের পায়ের ধুলো পড়তো। তা আজকাল তো তোমরা আর আসোই না। এই বেড়ার গায়ে মেটে আলু করে রেখেছি, তা দাদা ঠাকুর বরং। অন্নপূর্ণা স্ত্রীর দৃষ্টিতে স্বামীর দিকে চেয়ে বললেন, বরজপোতার বনের মধ্যে বসে খানিক আগে কি করছিলে শুনি? সহায় হরি অবাক হয়ে বললেন, আমি? না, আমি কখন? কখনো না, এই তো আমি। সহায় হরির ভাব দেখে মনে হচ্ছিল তিনি এইমাত্র আকাশ থেকে পড়লেন। অন্নপূর্ণা আগের মতোই স্থির দৃষ্টিতে স্বামীর দিকে চেয়ে বললেন, চুরি তো করবেই, 3 কাল গিয়ে 1 কাল আছে। মিথ্যে কথাগুলো আর বলো না, আমি সব জানি। মনে ভেবেছিলে আপদ ঘাটে গিয়েছে,
আর কি, দুর্গার মা ডেকে পাঠিয়েছিল ও পাড়ায় যাচ্ছি। শুনলাম বরজপোতার বনের মধ্যে কি সব খুব খুব শব্দ। তখনই আমি বুঝতে পেরেছি সাড়া পেয়ে শব্দ বন্ধ হয়ে গেল। যেই আবার খানিক দূর গেলাম, আবার দেখি শব্দ। তোমার তো ইহকালও নেই, পরকালও নেই, চুরি করতে, ডাকাতি করতে, যা করতে ইচ্ছে হয় করো, কিন্তু মেয়েটাকে আবার এর মধ্যে নিয়ে গিয়ে ওর মাথা খাওয়া কিসের জন্যে শুনি? সহায় হরি হাত নেড়ে বারজপোতায় তার উপস্থিত থাকার বিরুদ্ধে কতগুলো প্রমাণ উত্থাপন করবার চেষ্টা করতে গেলেন, কিন্তু স্ত্রীর চোখের দৃষ্টির সামনে তার বেশি কথাও জোগালো না, বা কথিত উক্তিগুলির মধ্যে কোনো পৌবাপর্য সম্বন্ধ খুঁজে পাওয়া গেল না। আধ ঘন্টা পরে খেন্তি স্নান সেরে বাড়ি ঢুকলো। সামনে মেটে আলুর দিকে একবার আর চোখে চাইয়েই নিরীহ মুখে উঠোনের আলনায় অত্যন্ত মনোযোগের সঙ্গে কাপড় মেলে দিচ্ছিল। অন্নপূর্ণা ডাকলেন, খেন্তি, এদিকে একবার আয় তো, শুনে যা। মায়ের ডাক শুনে খেন্তির মুখ শুকিয়ে গেল। সে ইতস্তত করতে করতে মার সামনে এসে দাঁড়ালো। তখন মা জিজ্ঞেস করলেন, এই মেটে আলুটা দুজনে মিলে তুলে এনেছিস না? খেন্তি মার মুখের দিকে একটুখানি চেয়ে থাকলো, একবার ভূপতির মেটে আলুটার দিকে চেয়ে থাকলো, পরে আবার মার মুখের দিকে চাইল এবং সঙ্গে সঙ্গে ক্ষিপ্র দৃষ্টিতে একবার বাড়ির সামনের বাঁশঝাড়ের মাথার দিকেও চেয়ে নিল। তার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল। একদিন বিকেলে ধুলো মাটি মাখা হাতে খেন্তি মাকে এসে বলল, মা মা দেখবে এসো। অন্নপূর্ণা গিয়ে দেখলেন ভাঙা পাঁচিলের ধারে যে ছোট খোলা জমিতে কতগুলো পাথরকুচি ও কণ্টিকারির জঙ্গল হয়েছিল, খেন্তি ছোট বোনটিকে নিয়ে সেখানে মহা উৎসাহে তরকারির আওলাদ করবার আয়োজন করেছে এবং ভবিষ্যৎ সম্ভাবী নানাবিধ কাল্পনিক ফলমূলের অগ্রদূত স্বরূপ বর্তমানে কেবল একটি মাত্র শীর্ণকায় পুঁইশাকের চারা কাপড়ের ফালির গ্রন্থিবদ্ধ হয়ে ফাঁসি দিয়ে যাওয়া আসামির মতো ঊর্ধ্ব মুখে একখণ্ড শুষ্ক কঞ্চির গায়ে ঝুলিয়ে রেখেছে। ফলমূলাদির অবশিষ্টগুলি আপাতত তার বড় মেয়ের মস্তিষ্কের মধ্যে অবস্থিত করছে, দিনের আলোয় এখনো বাহির হয়নি। অন্নপূর্ণা হেসে বললেন, ধুর পাগলি, এখন পুঁই ডাঁটার চারা পোতা যায় কখনো? বর্ষাকালে পুঁততে হয়, এখন যে জল না পেয়ে মরে যাবে। খেন্তি বলল, কেন? আমি রোজ জল ঢালবো। অন্নপূর্ণা বললেন, দেখ, হয়তো বেঁচে যেতেও পারে, আজকাল রাতে খুব শিশির হয়। খুব শীত পড়েছে। সকালে উঠে সহায় হরি দেখলেন তার দুই ছোট মেয়ে দোলাই গায়ে বেঁধে রোদ উঠবার প্রত্যাশায় উঠানের কাঁঠাল তলায় দাঁড়িয়ে আছে। একটা ভাঙা ঝুড়ি করে খেন্তি শীতে কাঁপতে কাঁপতে
সূর্যে বাড়ি থেকে গোবর কুড়িয়ে আনলো। সহায় হরি বললেন, হ্যাঁ মা খেন্তি, তা সকালে উঠে জামাটা গায়ে দিতে তোর কি হয়? দেখ দেখি, এই শীত। আচ্ছা দিচ্ছি বাবা। কই শীত? তেমন তো। হ্যাঁ দে মা, এক্ষুনি দে। অসুখ বিসুখ 5 রকম হতে পারে, বুঝলি নে? সহায় হরি বাহির হয়ে গেলেন। ভাবতে ভাবতে গেলেন, তিনি কি অনেক দিন মেয়ের মুখে ভালো করে চাননি? খেন্তির মুখ এমন সুশ্রী হয়ে উঠেছে। জামার ইতিহাস নিম্নলিখিত রূপ। বহু বৎসর আগে হরিপুরের রাসের মেলা থেকে সহায় হরি কালো সার্জের এই 2.5 টাকা মূল্যের জামাটি কিনে এনেছিলেন। ছিঁড়ে যাবার পর তাতে কতবার রিপু ইত্যাদি করা হয়েছিল, সম্প্রতি গত বৎসর থেকে খেন্তির স্বাস্থ্যোন্নতি হওয়ার দরুন জামাটি তার গায়ে আর হয় না। সংসারের এসব খোঁজ সহায় হরি রাখতেন না। জামার এখনকার অবস্থা অন্নপূর্ণারও জানা ছিল না। খেন্তির নিজস্ব ভাঙা টিনের তোরঙ্গের মধ্যে সেটা থাকত। পৌষ সংক্রান্তি। সন্ধেবেলা অন্নপূর্ণা একটা কাঁসির চালেতে চালের গুঁড়ো, ময়দা ও গুড় দিয়ে চটকাচ্ছিলেন। একটা ছোট বাটিতে 1 বাটি তেল। খেন্তি কুড়ুনির নিচে একটা কলার পাতা পেরে 1 থাল নারকেল কুড়ছে। অন্নপূর্ণা প্রথমে খেন্তির সাহায্য নিতে স্বীকার করেননি, কারণ সে যেখানে সেখানে বসে, বনে বাদরে ঘুরে ফিরে বেড়ায়। তারপর তার জামা কাপড় শাস্ত্রসম্মত ও সূচি নয়। অবশেষে খেন্তি নিতান্ত ধরে পড়ে হাত পা ধুয়ে শুদ্ধ কাপড় পরে তাকে বর্তমান পদে নিযুক্ত করা হয়েছে। ময়দার গোলা মাখা শেষ হলে অন্নপূর্ণা উনুনে খোলা চাপিয়ে সেখানে উনুনের মধ্যে কড়াটা বসাতে যাচ্ছেন। ছোট মেয়ে রাধি হঠাৎ ডান হাতখানা পেতে বলল, মা ওই একটু। অন্নপূর্ণা বড় গামলাটা থেকে একটুখানি গোলা তুলে নিয়ে হাতের আঙুল 5টি দিয়ে বিশেষ মুদ্রা রচন করে সেটুকু রাধির প্রসারিত হাতের ওপর দিলেন। মেজ মেয়ে পুঁটি অমনি ডান হাতখানা কাপড়ে তাড়াতাড়ি মুছে নিয়ে মার সামনে পাতিয়ে বলল, মা আমায় একটু। খেন্তি সূচি বস্ত্রে নারকেল কুড়তে কুড়তে লোভের দৃষ্টি দিয়ে মাঝে মাঝে এদিকে চাইছিল। এই সময় খেতে চাওয়ায় মা পাছে বকে, সেই ভয়ে চুপ করেছিল। অন্নপূর্ণা বললেন, দেখি নিয়ে আয় খেন্তি ওই নারকেল মালাটা, ওতে তোর জন্য একটু রাখি। খেন্তি তাড়াতাড়ি হাতে করে নারকেলের মালাখানা, যাতে ফুটো নেই সেখানা সামনে এনে দিল। অন্নপূর্ণা তাতে একটু বেশি করে গোলা ঢেলে দিলেন। মেজ মেয়ে পুঁটি বলল, জ্যাঠাইমারা অনেকখানি দুধ নিয়েছে, রাঙা দিদি ক্ষীর তৈরি করছিল,
ওদের অনেক রকম হবে। খেন্তি মুখ তুলে বলল, এবেলা আর হবে নাকি? ওরা তো ওবেলা ব্রাহ্মণ নেমন্তন্ন করেছিল সুরেশ কাকাকে আর ও পাড়া তিনুর বাবাকে। ওবেলা তো পায়েস, ঝোলপুরি, মুক্তোক্তি এইসব হয়েছে। পুঁটি জিজ্ঞেস করলো, হ্যাঁ মা, ক্ষীর নইলে নাকি পাটিসাপটা হয় না? খেদি বলছিল, ক্ষীরের পুর না হলে কি আর পাটিসাপটা হয়? আমি বললাম, কেন? আমার মা তো শুধু নারকেলের ছাই দিয়েই করে, সে তো কেমন লাগে। অন্নপূর্ণা বেগুনের বোঁটায় একটুখানি তেল নিয়ে খোলায় মাখাতে মাখাতে প্রশ্নের সদুত্তর খুঁজতে লাগলেন। খেন্তি বলল, খেদির ওইসব কথা। খেদির মা তো ভারী পিঠে করে কি না? ক্ষীরের পুর দিয়ে ঘিয়ে ভাজলেই কি আর পিঠে হলো? সেদিন জামাই এলে ওদের বাড়ি দেখতে গেলুম কি না, তাই খুড়ি মা দুখানা পাটিসাপটা খেতে দিলে। ও মা, কেমন একটা ধরা ধরা গন্ধ! আর পিঠেতে কখনো কোনো গন্ধ পাওয়া যায়? পাটিসাপটায় ক্ষীর দিলে ছাই খেতে হয়। বেপরোয়াভাবে উপরোক্ত উক্তিগুলো শেষ করে খেন্তি মার চোখের দিকে চেয়ে জিজ্ঞাসা করলো, মা, নারকেলের কোড়া একটু নেব? অন্নপূর্ণা বললেন, নে, কিন্তু এখানে বসে খাস নে, মুখ থেকে পড়বে না কি হবে, যা ওই দিকে যা। খেন্তি নারকেলের মালায় এক থাবা তুলে নিয়ে একটু দূরে গিয়ে খেতে লাগলো। মুখ যদি মনের দর্পণ স্বরূপ হয়, তবে খেন্তির মুখ দেখে সন্দেহের কোনো কারণ থাকতে পারে না যে সে অত্যন্ত মানসিক তৃপ্তি অনুভব করছে। ঘণ্টাখানেক পরে অন্নপূর্ণা বললেন, ওরে, তোরা সব একটু একটু করে পাত পেতে বসত দেখি, গরম গরম দি। খেন্তি, জল দেয়া ভাত আছে ও বেলার, বার করে নিয়ে আয়। খেন্তির সামনে অন্নপূর্ণার এই প্রস্তাব যে মনঃপূত হলো না, সেটা তার মুখ দেখে বোঝা গেল। পুঁটি বলল, মা, বর্দি পিঠেই খাক, ভালোবাসে, ভাত বরং থাকুক, আমরা কাল সকালে খাবো। খান কয়েক খাবার পরেই মেজো মেয়ে পুঁটি খেতে চাইল না। সে নাকি বেশি মিষ্টি খেতে পারে না। সকলের খাওয়া শেষ হয়ে গেলেও খেন্তি তখনও খেয়ে যাচ্ছে। সে মুখ বুজে শান্তভাবে খায়, বড় একটা কথা বলে না। অন্নপূর্ণা দেখলেন সে কম করেও 18-19 খানা খেয়েছে। জিজ্ঞেস করলেন, খেন্তি, আর নিবি? খেন্তি খেতে খেতে শান্তভাবে সম্মতিসূচক ঘাড় নাড়ল। অন্নপূর্ণা তাকে আরও খান কয়েক দিলেন। খেন্তির মুখ চোখ ঈষৎ উজ্জ্বল হয়ে গেল। হাসি ভরা চোখে মার দিকে চেয়ে বলল, বেশ খেতে হয়েছে মা, ওই যে তুমি কেমন ফেনিয়ে নাও, ওতেই কিন্তু। সে পুনরায় আবার খেতে শুরু করল। অন্নপূর্ণা হাতা, খুন্তি, চুলি তুলতে তুলতে সস্নেহে তার এই শান্ত, নিরীহ, একটু আধটু মাত্রায় ভোজনপটু মেয়েটির দিকে চেয়ে রইলেন। মনে মনে ভাবলেন, খেন্তি আমার যার ঘরে যাবে তাদের অনেক সুখ দেবে। এমন ভালো মানুষ
কাজকর্মে বকো, মারো, গাল দাও, টু শব্দটি মুখে নেই। উঁচু কথা কখনো কেউ শুনেইনি। বৈশাখ মাসের প্রথমে সহায় হরির এক দূর সম্পর্কীয় আত্মীয়ের ঘটকালিতে খেন্তির বিয়ে হয়ে গেল। দ্বিতীয় পক্ষে বিয়ে করলেও পাত্রটির বয়স 40-এর খুব বেশি কোনো মতেই হবে না। তবুও প্রথমে এখানে অন্নপূর্ণা আদৌ ইচ্ছুক ছিলেন না, কিন্তু পাত্রটি সঙ্গতি সম্পন্ন, শহর অঞ্চলে বাড়ি, সিলেট চুন ও ইটের ব্যবসায় 2 পয়সা নাকি করেছে। এমন পাত্র হঠাৎ মেলাও বড় দুর্ঘটনা কিনা। জামাইবাবুর বয়স একটু বেশি। প্রথমে অন্ন ফুটোচ্ছে। তার এই অত্যন্ত অগোছালো, নিতান্ত নিরীহ এবং একটু বেশি মাত্রায় ভোজনপটু মেয়েটিকে পরের ঘরে অপরিচিত মহলে পাঠাতে তার বুক উদ্বেল হয়ে উঠেছিল। খেন্তির কি অপরে খেন্তিকে ঠিক বুঝতে পারবে? যাবার সময় খেন্তি চোখের জলে ভাসতে ভাসতে সান্ত্বনার সুরে বলেছিল, মা, আষাঢ় মাসেই আমাকে এনো, বাবাকে পাঠিয়ে দিও, 2 মাস তো। ও পাড়ার ঠান দিদি বললেন, তোর বাবা তোর বাড়ি যাবে কেন রে, আগে নাতি হোক তবে তো। খেন্তির মুখ লজ্জায় রাঙা হয়ে উঠল। জল ভরা ডাগর চোখের ওপর একটুখানি লাজুক হাসির আভা মাখিয়ে সে একগুঁয়েমি সুরে বলল, না, যাবে না বইকি, দেখো তো কেমন না যান। ফাল্গুন চৈত্র মাসের বিকেলে উঠোনের মাচায় রোদে দেওয়া আমসপ্ত তুলতে তুলতে অন্নপূর্ণার মনটা হু হু করতে লাগলো। তার অনাচারী লোভী মেয়েটি আজ বাড়িতে নেই যে। কোথা থেকে বেড়াতে এসে লজ্জাহীনার মতন হাতখানি পাতিয়ে মিনতির সুরে অমনি বলবে, মা, বলবো একটা কথা, ওই কোণটা ছিঁড়ে একটুখানি। 1 বছরের ওপর হয়ে গিয়েছে। আবার আষাঢ় মাস এসেছে। বর্ষা বেশ করে নেমেছে। ঘরের দাওয়ায় বসে সহায় হরি প্রতিবেশী বিষ্ণু সরকারের সঙ্গে কথা বলছিলেন। সহায় হরি তামাক সাজতে সাজতে বললেন, ও তুমি ধরে রাখো, ওরকম হবেই দাদা। আমাদের অবস্থা লোকের ওর চেয়ে ভালো কি আর জুটবে? বিষ্ণু সরকার তালপাতার চাটাইয়ের ওপর উবু হয়ে বসেছিলেন। দূর থেকে দেখলে মনে হবার কথা তিনি রুটি করবার জন্য ময়দা চটকাচ্ছেন। গলা পরিষ্কার করে বললেন, না, সব তো আর, তাছাড়া আমি যা দেব নগদই দেব। তোমার মেয়েটির হয়েছিল কি? সহায় হরি হুকাটায় 5-6টা টান দিয়ে কাস্তে কাস্তে বললেন, বসন্ত হয়েছিল শুনলাম, ব্যাপার কি দাঁড়ালো বুঝলে? মেয়ে তো কিছুতে পাঠাতে চায় না। 250 আন্দাজ টাকা বাকি ছিল। বললে, ও টাকা আগে দাও, তবে মেয়ে নিয়ে যাও। একেবারে চামার। তারপর বললাম,
টাকাটা ভায়া ক্রমে ক্রমে দিচ্ছি। পুজোর তত্ত্ব কম কেরো 30টা টাকার কম হবে না ভেবে দেখলাম কি না। মেয়ে নানা নিন্দে ওঠালে, বললে ছোট লোকের মেয়ের মতো চলে, হাবাতে ঘরের মতো খায়, আরো কত কি। পৌষ মাসে দেখতে গেলাম, মেয়েটাকে ফেলে থাকতে পারতাম না, বুঝলে। সহায় হরি হঠাৎ কথা বন্ধ করে জোরে জোরে মিনিট কতক ধরে হুকায় টান দিতে লাগলেন। কিছুক্ষণ দুজনের কোনো কথা শোনা গেল না। অল্পক্ষণ পরে বিষ্ণু সরকার বললেন, তারপর? আমার স্ত্রী অত্যন্ত কান্নাকাটি করায় পৌষ মাসে দেখতে গেলাম। মেয়েটার যে অবস্থা করেছে, শাশুড়িটা শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, না জেনে শুনে ছোট লোকের সঙ্গে কুটুম্বিতে করলে এরকমই হয়, যেমনই মেয়ে তেমনই বাপ। পৌষ মাসের দিনে মেয়ে দেখতে এলেন শুধু হাতে। পরে বিষ্ণু সরকারের দিকে চেয়ে বললেন, বলি আমরা ছোট লোক কি বড় লোক, তোমার তো সরকার খুঁড়ো জানতে বাকি নেই। বলি পরমেশ্বর চাটুর্যের নামে নীলকুঠির আমলে এ অঞ্চলে বাঘে গরুতে এক ঘাটে জল খেয়েছে। আজই না হয় আমি প্রাচীন। আভিজাত্যের গৌরবে সহায় হরি শুষ্ক স্বরে হা হা করে খানিকটা শুষ্ক হাস্য করতে লাগলেন। বিষ্ণু সরকার সমর্থন সূচক একটা অস্পষ্ট শব্দ করে বার কত ঘাড় নাড়লেন। তারপর ফাল্গুন মাসেই তার বসন্ত হলো। এমন চামার বসন্ত গায়ে বেরোতে টালায় আমার এক দুঃসম্পর্কের বোন আছে। একবার কালীঘাটে পুজো দিতে এসে তার খোঁজ পেয়েছিল, তারই ওখানে ফেলে রেখে গেল। আমায় না একটা সংবাদ না কিছু, তারা আমায় সংবাদ দেয়। তা আমি গিয়ে, দেখতে পাওনি? না, এমনই চামার, গয়নাগুলো অসুখ অবস্থাতেই গা থেকে খুলে তবে টালায় পাঠিয়ে দিয়েছে। যাক, তা চলো যাওয়া যাক, বেলা গেল। চার কি ঠিক করলে? পিঁপড়ের টোপে মুড়ির চার তো সুবিধে হবে না। তারপর কয়েক মাস কেটে গিয়েছে। আজ আবার পৌষ পার্বণের দিন। এবার পৌষ মাসের শেষাশেষি এত শীত পড়েছে যে এরকম শীত তারা কখনো জ্ঞানে দেখেননি। সন্ধ্যের সময় রান্নাঘরে বসে অন্নপূর্ণা সরু চাকলি পিঠের জন্য চালের গুঁড়ার গোলা তৈরি করছেন। পুঁটি ও রাধি উনুনের পাশে বসে আগুন পোহাচ্ছে। রাধি বলছে, আর একটু জল দিতে হবে মা, অত ঘন করে ফেললে কেন? পুঁটি বলল, আচ্ছা মা, ওতে একটু নুন দিলে হয় না? ও মা, দেখো না মা, রাধির দোলাই কোথায় ঝুলছে, এক্ষুনি ধরে উঠবে। অন্নপূর্ণা বলে উঠলেন, সরে এসে বস মা, আগুনের ঘাড়ে গিয়ে না বসলে কি আগুন পোহানো হয় না? এইদিকে আয়। গোলা তৈরি হয়ে গেল। খোলা আগুনে চড়িয়ে অন্নপূর্ণা গোলা ঢেলে মুচি দিয়ে চেপে ধরলেন।
দেখতে দেখতে মিঠে আছে পিঠে টোপরের মতো ফুলে উঠল। পুঁটি বলল, মা দাও, প্রথম পিঠেখানা কানাচির সারা ষষ্ঠীকে ফেলে দিয়ে আসি। অন্নপূর্ণা বললেন, একা যাস নে, রাধিকে নিয়ে যা। খুব জ্যোৎস্না উঠেছিল। বাড়ির পেছনে সারা গাছের ঝোপের মাথায় তেলাকুচা লতার থলো থলো সাদা ফুলের মধ্যে জ্যোৎস্না আটকে রয়েছে। পুঁটি ও রাধি খিড়কির দোরটা খুলেই একটা শেয়াল শুকনো পাতার খসখস শব্দ করতে করতে ঝোপের মধ্যে ছুটে পালিয়ে গেল। পুঁটি পিঠেখানা জোর করে ছুঁড়ে ঝোপের মাথায় ফেলে দিল। তারপর চারদিকে নির্জন বাঁশবনের নিস্তব্ধতায় ভয় পেয়ে ছেলে মানুষ পিছু হটে এসে খিড়কির দরজার মধ্যে ঢুকে পড়ে তাড়াতাড়ি দ্বারটা বন্ধ করে দিল। পুঁটি ও রাধি ফিরে আসলে অন্নপূর্ণা জিজ্ঞেস করলেন, দিলি? পুঁটি বলল, হ্যাঁ মা, তুমি আর বছর যেখান থেকে নেবুর চারা তুলে এনেছিলে সেখানে ফেলে দিলাম। তারপর সে রাত্রে অনেকক্ষণ কেটে গেল। পিঠে গড়া প্রায় শেষ হয়ে এসেছে। রাতও তখন খুব বেশি। জ্যোৎস্নার আলোয় বাড়ির পেছনের বনে অনেকক্ষণ ধরে একটা কাকঠোকরা পাখি ঠকর 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 শব্দ করছিল। তার স্বরটা যেন ক্রমে তন্দ্রালু হয়ে পড়ছে। দুই বোনের খাবার জন্য কলার পাতা চিত্তে চিত্তে পুঁটি অন্যমনস্কভাবে হঠাৎ বলে উঠল, দিদি বড় ভালোবাসত। তিনজনেই খানিকক্ষণ নির্বাক হয়ে বসে রইল। তারপর তাদের তিনজনেরই দৃষ্টি কেমন করে আপনা আপনি উঠোনের এক কোণে আবদ্ধ হয়ে পড়ল। সেখানে বাড়ির সেই লোভী মেয়েটির লোভের স্মৃতি পাতায় পাতায় শিরায় শিরায় জড়িয়ে তার কত স্বাদের নিজের হাতের পোতা পুঁই গাছটি মাচা জুড়ে বেড়ে উঠেছে। বর্ষার জল ও কার্তিক মাসের শিশির নিয়ে কচি কচি সবুজ ডবাগুলি মাচাতে সব ধরেনি, মাচা থেকে বের হয়ে দুলছে। সুপুষ্ট নধর প্রবর্ধমান জীবনের লাবণ্যে ভরপুর।